টাকা ফেরত নিতে গিয়ে বাণীর কাজে সন্তুষ্ট হয়ে বাণীকে এবার কাছে টেনে নিল তাপস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাথী কাবেরীকে বলতে লাগলো, হ্যাঁ আমি বলছি, তুমি ওদের হাতে ফান্ডের টাকাটা তুলে দাও। তখন বাণী বলতে লাগলো, হ্যাঁ আমরা চাইছি আপনি আমাদের পরিবারের সাথে ছিলেন, তাই আপনার হাতে ওই টাকাটা ফান্ডের দিতে চাই। তারপরে ১,০০,০০০ টাকা অসহায় দুস্থ শিশুদের জন্য বাণী দান করে। আর কাবেরী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে বাণীর দিকে। তখনই বা অন্তরা বলতে লাগলো, মামুনি দেখতে পেয়েছো? তোমরা তো সবসময় বাণীকে ভুল বুঝতে। বাণী কিন্তু কতটা ভালো তুমি বুঝতে পারছো? আর সেই মুহূর্তে তাপস চলে আসে। তাপস এসে বলতে লাগলো, কাবেরী তুমি এখানে কি করছো? কাবেরী তখন বলতে লাগলো, বিশ্বাস করো উম আমি এই কথাটা বলতে তখনই প্রচণ্ড রেগে যায় তাপস। তাপস তখন বলতে লাগলো, তুমি এখানে যে এসেছো আমাকেও তো বলে আসোনি। কেন এখানে এসেছো? অনিরুদ্ধ তখন বলতে লাগলো, শুনুন, আপনাকে এখানে আসতে বলেছি একটাই কারণে। তখন বাণী বলতে লাগলো, আপনার থেকে আমরা যে টাকাটা নিয়েছি, হ্যাঁ, আপনি সরাসরি সেটা আমাদেরকে দেননি। কিন্তু যেইভাবে টাকাটা আমাদের কাছে আসুক না কেন, সেই টাকাটার আসল সোর্স হলেন আপনি। তাই টাকাটা আমরা আপনার হাতে তুলে দিতে চাই। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, বাণী টাকাটা তুলে দিক। বানি তখন বলতে লাগলো, হ্যাঁ, আমি আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে চাই। আজকে আমার মাম্মামের জীবনটা কিন্তু আপনারাই ফিরিয়ে দিয়েছেন। পরোক্ষভাবে হোক আর প্রত্যক্ষভাবে হোক। আজকে যদি আন্টি আমাদের পাশে না দাঁড়াতো তাহলে আমরা আমাদের মাম্মামকে কিছুতেই ফিরে পেতাম না। আমাদের মাম্মামের যে অবস্থা হয়েছে তাতে না আমাদের মাম্মামকে আমরা কোনোদিন কাছে ফিরে পেতাম না। তাপস তখন বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে এক্ষুনি এই মুহূর্তে চলো। না হলে কিন্তু তোমার অবস্থা ওই অনুরুদ্র আর স্বাতীর মতো হবে। অনুরুদ্র আর স্বাতী বানের পক্ষ নিয়ে আজকে ওদের অবস্থা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে। ওরা রাস্তায় নেমে গেছে। আর তোমার অবস্থাও যদি রাস্তায় যেতে না চায় তাহলে তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। অনিরুদ্র তখন বলতে লাগলেন, শুনুন মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে একটা কথাই বলি। আপনি যে কথাটা আজকে বলছেন, আপনি কিন্তু কথাটা যে ভুল বলছেন সেটা আপনিও জানেন, আমিও জানি। বাণীর কারণে আমরা রাস্তায় নেমে আসিনি। বরং বাণী আমাদেরকে বেঁচে থাকার সাহসটা জুগিয়েছে। আর বাণী যে কতটা কি করতে পারে সে সবটা আপনি জানেন। আর আপনি এখানে স্বীকার করছেন না, এটাই হলো শুধু পার্থক্য। কিন্তু আপনাকে একটাই কথা বলে রাখি, বাণী কোনো ক্ষতি আমাদের সংসারে করেনি, এমনকি কোনোদিন করবেও না। এইটুকু বিশ্বাস আমাদের আছে। তখন তাপস কোনো কথাই বলে না। এদিকে অন্তরা তখন বলতে লাগলো, বাবা তুমি এইভাবে বৌদিকে অপমান করতে পারো না। অন্যদিকে বানি হাত জোড় করে ক্ষমা চেয়ে বলতে লাগলো, শুনুন, আপনি আপনি এইভাবে এ আ আমাদেরকে অপমান করতে পারেন না। এইদিকে সাথী সেই চেকটা তাপসের হাতে তুলে দিয়ে বলতে লাগলো, শুনো, তোমাকে আমি একটা কথা বলে রাখি। আজকে বাণীর জন্যই আমরা নতুনভাবে বাঁচার সাহসটা পেয়েছি। তাই দয়া করে এখানে আর কোনো কথা না বাড়িয়ে এখান থেকে তুমি প্লিজ চলে যাও। এই বলে চেকটা হাতে তুলে দিলে তাপস তখন রেগে সেখান থেকে কাবেরীকে নিয়ে চলে যায়। আর অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ওই মানুষটা এখনো বাণীকে চিনতে পারল না। যেদিন বাণীকে চিনতে পারবে না সেই দিন দেখবে ঠিক আমাদের বাণীর কাছেই কিন্তু ওকে ফিরে আসতে হবে। এদিকে বাণী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সাথী তখন বলতে লাগলো, বাণী তুমি কেন কান্না করছো? তোমার তো কান্না করার কোনো দরকার নেই। এই তুমি কি করেছো সেটা আমরা বেশ ভালো করে জানি। একটা মানুষ কিছু বলল তাতে তুমি কান্না করে ফেলবে সেটা তো হতে পারে না। এদিকে বিদ্যুৎ জেল থেকে পালানোর জন্য নতুন কায়দা শুরু করে। সে জেলে থাকা বাকি কয়েদের দিদের এমনভাবে প্ররোচনা দিতে থাকে যে ওরা সবাই বিদ্যুতের হয়ে কথা বলতে থাকে। আর বিদ্যুৎ তখন এমন একটা প্ল্যান করে যেটা পুলিশরাও বুঝতে পারে না। সেখানে থাকা জেলারদের হাতে অনেকগুলো মাদকদ্রব্য তুলে দিয়ে বলতে লাগলো, সে চায় যে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে। সত্যিই তো একটা মাদকমুক্ত পরিবেশ যদি হয় কতই না ভালো হয়। জেলার তখন বলতে লাগলো, বিদ্যুৎ বাবা তোমার মুখে এই কথাটা? বিদ্যুৎ তখন বলতে লাগলো, হ্যাঁ আমি স্বপ্নাদেশ পেয়েছি। সেইজন্য আমি না আর কোনো খারাপ কাজ করতে চাই না। শুধু আমার একটাই অনুরোধ, আমার সেই আগের স্ত্রী বাণীর সাথে আমি একবার দেখা করতে চাই। জেলা তখন বলতে লাগলো, ঠিক আছে তার ব্যবস্থা আমি করে দেব। এদিকে বাণী অনুরুদ্ররা সেই ফুটপাতের দোকানটা আবার আ চালু করে আর সেখানে ওরা সকালে চলে আসে খাবার বিক্রি করতে। কিন্তু কিছুতেই বাণীরা আগুন ধরাতে পারে না সেখানে কেরোসিন তেল ছিল না। আর তখন বানি বলতে লাগলো, "এবার কি করব? কি করব?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "আমিও তো জানি না যে আমাদের স্টোভে কেরোসিন নেই। এবার কি করব বানি?" বানির হঠাৎ করে নজর পড়ে সেখানে একজন লোক ও পাতা কুড়োতে থাকে। আর তখন বানি সেখানে গিয়ে ওই লোকটা থেকে ওই পাতাগুলি চেয়ে এনে একটা দুটো ইট দিয়ে সেখানে উনুন বানিয়ে রান্না শুরু করে। যা দেখে তখন রীতিমতো চমকে যায়
সাথী, অনিরুদ্র এমনকি বিদ্যুতের মাও। সাথী তখন বলতে লাগলো, "বানি তোমাকে যতটা দেখছি ততটাই অবাক হচ্ছি। তুমি যেকোনো কিছু সবসময় সমস্যাটা কিভাবে করতে হয় সেটা খুঁজে বের করতে পারো।" বানি তখন হেসে বলতে লাগলো, "হ্যাঁ মামুনি, একদম ঠিক কথা বলেছি। এভাবে রান্না করলেও তো রান্নাটা হয়ে যাবে।" এরপরে বানি ওই চুলোর উনুনেই কিন্তু রান্নাটা সেরে ফেলে। আর অন্তরা তখন বলতে লাগলো, "ও বৌদি, বৌদি তুমি তো সবকিছু পারো।" বানি তখন বলতে লাগলো, "সবকিছু তো সমস্যার সমাধান করতে হয়। এবার থেকে আমরা উনুনেই রান্না করব এখানে। এই রান্নাটাও না খুব ভালো।" আর তখন সেই মুহূর্তে সেখানে জেলার চলে আসে। জেলার এসে বানিকে বলতে লাগলো, "ওম আপনার সাথে না আমরা কথা বলতে এসেছি।" আর বাকি কাস্টমাররা তখন সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে ছিল। ওরাও কিন্তু খুব খুশি হয় যে চুলোতে যে উনুনের রান্নাটা, সেই রান্নাটা ওদের কাছেও খুব ভালো লেগেছে। তখন বাকি লোকরাও বলতে লাগলো, "সত্যি আপনি না অসাধারণ রান্নাবান্না করেন।" এদিকে সাথী তখন বলতে লাগলো, "এই অনিরুদ্র, ও যে একটা কম্পিটিশনের কথা তুই বলেছিলি ওখানের ফর্মটা তুই ফিল আপ করে দে বানি।" তখন বানি বলতে লাগলো, "কিসের কম্পিটিশন মিস্টার চ্যাটার্জি?" চ্যাটার্জি তখন বলতে লাগলো, "একটা বড় কম্পিটিশন হবে। ওনারা যদি আমাদের যে খাবারগুলি ওগুলি যদি ভালো লাগে তাহলে ওনারা আমাদের আর্থিক সাহায্য করবে।" যা শুনে বানি তখন বলতে লাগলো, "কি বলছেন?" তখনই অনুরুদ্র বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিক কথা বলেছি।" এদিকে বিদ্যুতের মা বলতে লাগলো, "তাহলে তো ভালোই হবে। আমাদের বিজনেসটাকে আমরা আবার দাঁড় করাতে পারবো।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সেই জন্যই তো এটা করার প্ল্যান করছি। না হলে কি করে দাঁড় করাবো বলুন? আমাদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে তো আমরা ব্যবসাটা ভালোভাবে দাঁড় করাতে পারবো না।" এদিকে জেলার বলতে লাগলো, "শুনুন, আমি আপনাদের একটা কথা বলতে এসেছি। এই বিদ্যুৎ না জেলে ভালো নেই। ও বারবার তোমার নাম করছে আর বলছে তোমাদের সাথে দেখা করবে। কিন্তু আমি তোমাদের কাছে এসেছি তোমাদের কাছে থেকে পারমিশন নিতে।" তখনই বানি বলতে লাগলো, "না, আমরা ওই লোকটার কাছে কিছুতেই যাব না। ওই লোকটা কতটা যে ভয়ঙ্কর সেটা আপনি জানেন না। কিছুতেই আপনি জানেন না।" তখন জেলার বলতে লাগলো, "ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। আপনাদের যদি দেখা করার ইচ্ছে হয় তাহলে আপনারা থানায় যাবেন, আমরা ব্যবস্থা করে দেব।" তখন বানি বলতে লাগলো, "বিদ্যুৎ আবার কি প্ল্যান করতে চাইছে নতুন করে? নিশ্চয়ই কিছু একটা চক্রান্ত করছে।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "ওখানে? ওখানে আমরা যাব না। কিছুতেই যাব না।" বানি তখন বলতে লাগলো, "না, আমাদেরকে যেতে হবে। বিদ্যুৎ কি প্ল্যান করার চেষ্টা করছে সেটা আগে থেকে আমাদেরকে জানতে হবে। না হলে আমরা সতর্কটা হব কি করে?" অনিরু তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "আমি বেশ বুঝতে পারছি। ও তো আমার ছেলে। ও কি প্ল্যান করতে পারে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। ও নিশ্চয় কোনো একটা বড়সড় ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ মা আমি সেটা বুঝে গেছি। এই বানি তুই একদম যাবি না।" বানি তখন বলতে লাগলো, "না, আমি যাব। আমি বিদ্যুতের মুখ থেকে শুনতে চাই ও কি প্ল্যান করেছে।" এদিকে তাপস বাড়িতে গিয়ে বারবার বানির কথাগুলি মনে করতে থাকে যে বানি তার সমস্ত অতীত জানার পরও কাউকে কিছু বলেনি। তখন তাপস বলতে লাগলো, "সত্যিই তো। আমার সমস্ত অতীত জানার পরও কাউকে কোনো কিছু বলেনি। এমনকি ও ও আমাদের টাকাটাও ফিরিয়ে দিয়েছে। না, সত্যিই বানির কোনো দোষ নেই। না, না, আমাকে বানির কাছে গিয়ে একবার ক্ষমা চাইতে হবে।" এদিকে বানি জেলে এসে বিদ্যুতের সমস্ত কথা শুনে চমকে যাওয়ার বলতে লাগলো, "না, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। তুমি শুধরানো না। তুমি যে কোনো বড়সড় চক্রান্ত করছো সেটা আমি বুঝতে পেরে গেছি।" বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "তুই আর কোনোদিন পাল্টাবি না।" এদিকে দেখা যায় তাপস ছুটে আসে বানিদের বাড়িতে। আর এসে বানির কাছে ক্ষমা চেয়ে বানিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "বানি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও।"